দেখো আমরা আগের দিন আগের লেকচারটা অর্থাৎ সাম বেসিক প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রি এটাই আমি ফার্স্ট একটা লেকচার দিয়েছি। এরপরের লেকচারটা এটা, সেখানে আমি 7টা পয়েন্ট আমি ডিসক্রাইব করেছি। এখন আমি এই 7 থেকে আমরা মোটামুটি 12 পর্যন্ত কতগুলো পয়েন্ট আমরা এখানে আলোচনা করব। তো ফার্স্টে অর্গানিকে আমাদের যা যা লাগবে আর কি, আমরা এর পরের ভিডিওটা অবশ্যই আমরা ওই ইন্ডাকটিভ ইফেক্ট, তারপরে মেসোমেরিক ইফেক্ট, এইসব রেজোনেন্স এগুলো আলোচনা করব। কিন্তু তার আগে এখন আমরা জানতে চাইছি যে অর্গানিক পড়তে গেলে আমাদের ফার্স্ট কিন্তু রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড রিয়েজেন্ট বা রিঅ্যাক্ট্যান্ট যা রিয়েজেন্টও একই জিনিস, কিন্তু আমরা তার মধ্যে দুটো জিনিসকে ভাগ করব, সাবস্ট্রেট, একটা হলো সাবস্ট্রেট আর একটা হলো রিয়েজেন্ট। তাহলে এই সাবস্ট্রেট অ্যান্ড রিয়েজেন্ট মধ্যে আমরা পার্থক্য কিভাবে করব, যে আমরা কখন বুঝবো যে কোনটা রিঅ্যাক্ট্যান্টের মধ্যেই দুটো ভাগ, একটা সাবস্ট্রেট একটা রিয়েজেন্ট, তাহলে আমি কোনটা রিয়েজেন্ট বলবো কোনটা সাবস্ট্রেট বলবো। এটা কেমিস্ট্রি যারা পড়ে তাদের মধ্যে ফার্স্ট একটা কনফিউশন হয় যে হোয়াট ইজ রিয়েজেন্ট, মানে আমি রিঅ্যাক্ট্যান্ট বলছি আবার রিয়েজেন্ট বলছি, কিন্তু একটু পার্থক্য আছে যে আমরা বলি এই রিয়েজেন্টটা দিয়ে দেয় ওটার মধ্যে এই রিয়াকশনটা হবে। তাহলে রিয়েজেন্ট কোনটা আর কোনটাই বা সাবস্ট্রেট, এই দুটো জিনিসকে আমাদের বুঝতে হলে আমাদের ক্লিয়ার ডেফিনেশনটা লাগবে। তাহলে সাবস্ট্রেট যেটা এ লেস রিয়াক্টিভ রিঅ্যাক্ট্যান্ট, অ্যাকচুয়ালি substrate is a less reactive reagent, এটা একটা রিয়েজেন্ট, সরি রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এটা একটা লেস রিয়াক্টিভ রিঅ্যাক্ট্যান্ট হুইচ ইজ ইউজুয়ালি কি থাকবে, প্রেজেন্ট ইন লার্জ অ্যামাউন্ট, হুইচ ইজ ইউজুয়ালি প্রেজেন্ট in a large amount. And in the reaction system, এই তো is called substrate. তাহলে সাবস্ট্রেট ইজ এটা কি অ্যাকচুয়ালি, যে রিঅ্যাক্ট্যান্ট যারা থাকবে তাদের মধ্যে যেটা একটু লেস রিয়াক্টিভ হবে, অর্থাৎ রিয়াকশন কম করবে, হ্যাঁ অনেক পরিমাণে থাকবে, তাদেরকে আমরা সাবস্ট্রেট বলবো। আর যখন এই দুটোই রিঅ্যাক্ট্যান্ট, সাবস্ট্রেট প্লাস রিঅ্যাক্ট্যান্ট দুজনে মিলে রিয়াক্ট করে প্রোডাক্ট দেবে, তাহলে আমরা কী দেখবো। আর রিয়েজেন্ট তাহলে কী বলবো, এটা মোর রিয়াক্টিভ, এ মোর রিয়াক্টিভ এটা কি রিঅ্যাক্ট্যান্টই হবে, হুইচ ইউজুয়ালি প্রেজেন্ট ইন কি, প্রেজেন্ট ইন এ লেস অ্যামাউন্ট, ইন এ লেস অ্যামাউন্ট থাকবে, প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, in the reaction system, ওকে। তাহলে এই রিয়াকশন সিস্টেমে যদি খুব কম পরিমাণে থাকে কিন্তু হাইলি রিয়াক্টিভ, তাদেরকে আমরা বলবো রিয়েজেন্ট। অর্থাৎ সাবস্ট্রেট প্লাস রিয়েজেন্ট, এটা কি হবে, সাবস্ট্রেট প্লাস রিয়েজেন্ট, এটাই আমাদের হবে প্রোডাক্ট। ওকে, সাবস্ট্রেট প্লাস রিয়েজেন্ট এটাই আমাদের প্রোডাক্ট, বোঝা গেছে। অর্থাৎ যে কোনো আমরা যদি বলি যে এটা একটা
আর এটা একটা Cl। এবার ধরলাম আমি এটার সঙ্গে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি। ওকে, তাহলে এইটা আমরা দেখব একটু বেশি রিঅ্যাক্টিভ, অর্থাৎ এ গিয়ে সহজেই এখানে অ্যাটাক করে একে যদি বের করে দেয়, এটা যদি আমাদের প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে সহজেই আমাদের ROH এরকম একটা প্রোডাক্ট দেবে, প্লাস NaCl যা হলো বেরিয়ে গেল। কিন্তু এ হলো বেশি রিঅ্যাক্টিভ, তার মানে এইখানে সাবস্ট্রেটকে, দিস ইজ আ সাবস্ট্রেট, আর এটা কি রিএজেন্ট। তো এটা মিডিয়ামটা অবশ্যই আমাদের যেটা হবে এটা অ্যাকোয়াস মিডিয়াম। তো এইভাবে আমরা সাবস্ট্রেট এবং রিএজেন্ট এর পার্থক্য বুঝব। এবারে আমাদের একটা হেডিং রয়েছে যে রিঅ্যাকশন মেকানিজম। এটা কি জিনিসটা, রিঅ্যাকশন মেকানিজমটা কি? তো রিঅ্যাকশন মেকানিজম যদি পড়তে যাই তাহলে আমাদের ফার্স্ট মাথায় রাখতে হবে যে কলিশন থিওরি। কলিশন থিওরি একটা ফিজিক্যাল কেমিস্ট্রির একটা ভালো পার্ট, এটা অনেকটা বড় পড়তে হয়, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে সাবস্ট্রেট প্লাস রিএজেন্ট, এখান থেকে যখন প্রোডাক্টস হচ্ছে তাহলে এই সাবস্ট্রেট এবং এই রিএজেন্ট এদের মধ্যে কি হতে হবে, কলিশন হতে হবে, অর্থাৎ ধাক্কা লাগতে হবে। মানে ব্যাপারটা এরকম যে একটা সাবস্ট্রেট আরেকটা সাবস্ট্রেটের সঙ্গে, অর্থাৎ একটা রিএজেন্ট আরেকটা সাবস্ট্রেটের সঙ্গে যতক্ষণ পর্যন্ত ওর কলিশন না হচ্ছে, ধাক্কা না লাগছে, ততক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে কোনোভাবেই রিঅ্যাকশন হবে না। একটা জিনিস মাথায় রাখবে যে আমরা কেমিস্ট্রি যখনই মাথায় আসে, যারা একটু 9-10 পার করে গেছো, সঙ্গে সঙ্গে আমাদের ল্যাবরেটরির কথা মনে পড়ে যে সেখানে একটা সলিউশন, একটা টেস্ট টিউবের মধ্যে একটা সলিউশন আরেকটা টেস্ট টিউব থেকে আরেকটা সলিউশন কীরকম করে মেশানো হয়। তাহলে এর কারণটা কি? দুটো সলিড, ধরে এই একটা রিএজেন্ট, এই একটা সাবস্ট্রেট আমি এইখানে রেখেছি আর এইখানে রেখেছি, তাদের মধ্যে কখনোই রিঅ্যাকশন হচ্ছে না। বা সাধারণত সলিড যদি পাশাপাশি রেখে দিই তাতেও অনেক সময় ম্যাক্সিমাম সলিডের মধ্যে কখন রিঅ্যাকশন হয় না পাশাপাশি রেখে দিলে। আমরা কি করি, টেস্ট টিউবের মধ্যে সলিউশন তৈরি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো তাহলে এই সলিউশন তৈরি করার পেছনে কারণটা কি? সলিউশনের মধ্যে, অর্থাৎ লিকুইড ফর্মে মলিকুলগুলোর ব্রাউনিয়ান মোশন ইনক্রিজ করে, অর্থাৎ তাদের মধ্যে মলিকুলগুলো মোশনে থাকে। যখনই মোশনে থাকে মলিকুলগুলো এই দিক থেকে এদিকে, অর্থাৎ তাদের মধ্যে ধাক্কা লাগে, অর্থাৎ মলিকুলগুলোর মধ্যে কলিশন হয়। যখনই কলিশন হয় তখন তারা এনার্জাইজড হয় এবং তারা নিজেদের মধ্যে একটা রিঅ্যাকশন করে। অর্থাৎ এখানে আমরা দেখব যে রিঅ্যাকশন করতে গেলে একটা এনার্জি দরকার হয়, ঠিক আছে? অর্থাৎ সবসময় একটা এনার্জি না পেলে কোনো রিঅ্যাকট্যান্ট তাদের মধ্যে রিঅ্যাকশন হবে না। অ্যান্ড সেই এনার্জিটা ডেভেলপ করবো কোথা থেকে? তাদের মধ্যে আগে কলিশন করাতে হবে। যে কোনো উপায়ে তোমাকে রিঅ্যাকট্যান্ট অ্যান্ড সাবস্ট্রেট তাদের মধ্যে, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট তাদের মধ্যে কী হতে হবে, কলিশন হতে হবে। তাহলে এইখান থেকে আমরা একটা ডায়াগ্রাম করে আমরা এই জিনিসটাকে বুঝতে পারি। ধরো এনার্জি, এদিকে এনার্জি আছে, এদিকে বলা হয় রিঅ্যাকশন কোঅর্ডিনেট। তো এখানে রিঅ্যাকশন কোঅর্ডিনেট এই জিনিসটা অনেক সময় অনেকে বলে হোয়াট ইজ দিস। অ্যাকচুয়ালি এটা বন্ড লেন্থের চেঞ্জ অফ বন্ড লেন্থ। রিএজেন্ট হোক বা সাবস্ট্রেট হোক, তাদের মধ্যে যে মলিকুলগুলো থাকে তাদের মধ্যে একটা বন্ড ফরমেশন হোক বা বন্ড ব্রেক হোক, তার লেন্থ চেঞ্জ হয়। অর্থাৎ এনার্জি বাড়লে বা কমলে তার কি হবে, তাদের বন্ডের লেন্থের চেঞ্জ হবে, সেইটাকে বলা হয় রিঅ্যাকশন কোঅর্ডিনেট। যাও, তো একটা সাবস্ট্রেট অ্যান্ড রিএজেন্ট, সে একসঙ্গে আমরা বলবো রিঅ্যাক্ট্যান্ট। সাবস্ট্রেট প্লাস রিএজেন্ট, তাকে আমরা একসঙ্গে রিঅ্যাক্ট্যান্ট, অর্থাৎ সেটাকে আমরা শুধু আর দিয়ে ডিফাইন করলাম। এবার যখনই নিজেদের মধ্যে কলিশন হলো,
সঙ্গে সঙ্গে তারা এনার্জাইজড হলো, অর্থাৎ একটু অ্যাক্টিভ হয়ে গেল, একটু বেশি অ্যাক্টিভ, দুজনেই অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাকচুয়ালি রিয়েজেন্ট একটু বেশি অ্যাক্টিভ ছিল, ও গিয়ে ধাক্কা মারলো, তাতে আরও অ্যাক্টিভ হলো, তখন তাদের এনার্জি বেড়ে গেল। তাহলে এখান থেকে এনার্জি এখানে হবে, কিন্তু সেই সঙ্গে তাদের মধ্যে বন্ড লেন্থও বেড়ে যাবে। ইনিশিয়ালি বন্ড লেন্থ বাড়বে, কারণ একজন, এই যে এখানে যেমন আমরা দেখালাম যে এখানে ওই যদি এখানে আসে, এইখানে অ্যাটাক করতে এলো, এই বন্ডটা তখন খুলতে থাকবে, মানে এইখান থেকে ইলেকট্রন আসছে, তখন এই ইলেকট্রনটা আস্তে আস্তে ওদিকে সরে যাবে, তাহলে বন্ড লেন্থটা আস্তে আস্তে বাড়তে থাকবে অ্যাকচুয়ালি। তারপরে এই দিক থেকে বন্ড লেন্থ আস্তে আস্তে কমতে থাকবে, এই দিক থেকে বাড়তে থাকবে, অর্থাৎ ইনিশিয়ালি রিঅ্যাক্ট্যান্টগুলোর মধ্যে বন্ড লেন্থ আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে ওর এইখান থেকে সোজা এখানে এনার্জিতে মলিকুলটা এই এনার্জিতে না থেকে হাই এনার্জিতে যাবে, কিন্তু সেই সঙ্গে বন্ড লেন্থটাও চেঞ্জ হবে। তাহলে আমরা দেখতে পাবো এই রকম জায়গায়, তাহলে কি এইখান থেকে এইখানে উঠে গেছে, অর্থাৎ বন্ড লেন্থ চেঞ্জ হয়েছে, সেই সঙ্গে আমরা এনার্জিটাও হাই হয়ে গেছে। তাহলে এইখানে কি এই জায়গাটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, অর অ্যাক্টিভেটেড কমপ্লেক্সও বলে, আমরা অনেক সময় দেখবো এরকম জিনিসপত্র অনেকগুলো। তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা এখানে আমরা কি বলছি, ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটে গিয়ে আমরা দেখব যে এই যে আর এখানে যে সিএলটা, এই সিএলটার বন্ড লেন্থ আর এখানে OH এর বন্ড লেন্থ, এই দুটো ডট 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 হয়ে গেছে, কারণ এ কিছুটা বন্ড ফর্ম করছে, এ কিছুটা বন্ড ব্রেক করছে, এইরকম একটা পজিশন হলো এটা। এরপর দেখা গেল এ আরও ক্লোজে চলে গেল, এ পুরোটাই বেরিয়ে চলে গেল, অর্থাৎ এর সঙ্গে বন্ড হয়ে গেল। তার মানে তখন কি হবে, এই যখন বন্ড আবার শর্ট হয়ে গেল, তখন একটা স্টেবল কম্পাউন্ড তৈরি হলো, অর্থাৎ অ্যালকোহল যদি আর OH যদি তৈরি হয়, তাহলে এ কি হবে, এনার্জিটা আবার ডিক্রিজ করে গেল। এবার সেই এনার্জিটা ডিক্রিজ করবে, এই রিঅ্যাক্ট্যান্ট থেকে বেশি ডিক্রিজ হবে নাকি ওর থেকে কম ডিক্রিজ হবে, সেটা ডিপেন্ড করছে আমাদের এনট্রপি, অনেকগুলো ফ্যাক্টরের উপর, অর্থাৎ এনথালপি, এনট্রপি, গিবসন এনার্জি, তাদের উপরে। কিন্তু আমরা শুধু এখন নিলাম আগে যে এর থেকে এনার্জিটা একটু কম নিলাম, মানে এইরকম এনার্জি ছিল, এর থেকে একটু কম নিলাম, এটা প্রোডাক্ট। তাহলে এটা ট্রানজিশন স্টেট, এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা ট্রানজিশন স্টেট, এটা প্রোডাক্ট। এবার এই ঘটনাগুলো অর্গানিকের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, যে ডাইরেক্ট এরকম উঠে এরকম হয়ে গেল, এরকম হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কী হতে পারে, যে ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটের মাধ্যমেও রিঅ্যাকশন হতে পারে। কীরকম, এইখানে রিঅ্যাক্ট্যান্ট এই উঠে গেল, এইরকম এতটা উঠে গেল, তারপরে কী করলো, কিছুটা নামলো এনার্জিতে, অর্থাৎ এখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হলো, মানে কিছুটা হলো স্টেবল মনে হলো আছে। তারপর দেখা গেল না, ও অতটা বেশি স্টেবল নয়, হ্যাঁ, তখন এরকম করে আবার নেমে গেল পিক। তাহলে এই পজিশনটা, এটাও ট্রানজিশন, কিন্তু এই একদম হাই ট্রানজিশন থেকে একটু নেমে গেল, তখন এটাকে বললাম আমরা রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট। তাহলে এই পজিশনটাকে বলছি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, এই পজিশনটাকে, এবং প্রোডাক্টে ফিরে এলো। তো এটা হতে পারে যে ও কিছুটা স্টেবল হয়ে তারপর দেখা গেলো এই হাই এনার্জি থেকে এটা আরও কম এনার্জিতেও আবার বেরিয়ারটা আবার নিজেদের মধ্যে আবার একটু রিঅ্যাক্টিভ, তখনও রিঅ্যাক্টিভ মোডে আছে, আবার বেরিয়ে চলে গেল, অর্থাৎ কিছুটা সময় এখানে স্টেবল হলো। এবারে এইটাকেই আমরা এইরকমও দেখতে পারি কখনো কখনো, যে এই হলো, এবার দেখা গেলো এই, তাহলে এইখানে স্টেবল হলো বেশ কিছুটা, তারপর দেখা গেলো এটার এনার্জিটা আর একটু বেশি, তারপরে নামলো, অর্থাৎ এইটা স্টেবল ইন্টারমিডিয়েট। তাহলে রিঅ্যাক্ট্যান্ট নিজেদের মধ্যে ট্রানজিশন স্টেটে গেল, তারপরেও বেশ কিছু স্টেবল কন্ডিশনে চলে এলো, সেজন্য সহজেই এখানে যাচ্ছিল না, আবার এই প্রোডাক্টে সহজে যাচ্ছিল না, তারপরে ওর মধ্যে এনার্জিটা হাই আছে বলে ওরা আলটিমেটলি প্রোডাক্টে কনভার্ট হলো। কিন্তু এটা আমরা কি দেখতে পেলাম, যে স্টেবল ইন্টারমিডিয়েট।
অনেকটা টাইম এখানে ও থাকবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট কন্ডিশন, অর্থাৎ বন্ড ব্রেক করবে কি ভাঙবে, ব্রেক করবে ভাঙবে, এরকম দোলাচলে থাকবে আর কি। অনেকটা হাই এনার্জিতে উঠে গেল, তারপরে কিছুটা স্টেবল হলো, তারপরে আবার লাস্টে একটা বন্ড ব্রেক করে আরেকটা বন্ড মেক করে প্রোডাক্টে কনভার্ট হলো। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাবো যে রিয়াকশনের যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম সেগুলো এরকম করে চেঞ্জ হয় অর্গানিকের ক্ষেত্রে। এরপর আমরা দেখতেই পারি যে টাইপস অফ বন্ড ফিশন, অর্থাৎ নাম্বার 10 আমরা যে পয়েন্টটা নিয়েছি, টাইপস অফ বন্ড ফিশন অর ক্লিভেজ। ওকে, তাহলে বন্ডের যে ক্লিভেজ বা ফিশন এটাকে আমরা দেখব এখানে কীরকম। এটা দুটো ভাগ, একটাকে আমরা বলছি হেটারোলাইটিক বা হেটারোলাইটিক বন্ড ফিশন বা হেটারোলিসিস, আরেকটা হলো হোমোলাইটিক বন্ড ফিশন or হোমোলিসিস। এটা হলো। এবারে এই হেটারোলাইটিক বন্ড ফিশন এটা কি, এটা জানতে হবে আমাদেরকে। তাহলে যদি দেখা যায় এরকম যে একটা ধরো একটা আর, এটা একটা আর ড্যাশ, এরকম একটা বন্ড আছে। আমরা যদি দেখি হেটারোলাইটিক বন্ড ফিশনে, আমরা যদি দেখি এই বন্ডটা সামহাও এনার্জি দিয়ে একটা আর প্লাস হয়ে গেছে আর একটা আর ড্যাশ মাইনাস হয়ে গেছে, অর্থাৎ বন্ডটা কীরকমভাবে ডিসোসিয়েট হলো, ও পুরোপুরি একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রনটা হেটারোলাইটিক্যালি ডিসোসিয়েট হলো। মানে আর অ্যান্ড আর এর মধ্যে এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এই বন্ডের জন্য দুটো ইলেকট্রন ছিল। এবার দেখা গেল একাই দুটো বন্ড ইলেকট্রন নিয়েছে, তাহলে এ শুধু রইল, এখানে ইলেকট্রন থাকলো না, তার মানে আর প্লাস, এ দুটো ইলেকট্রনে নিয়েছে, তখন আর ড্যাশ মাইনাস। অর্থাৎ এটা গেল আমাদের হেটারোলাইটিক বন্ড ফিশন। তো এইরকম প্রচুর বন্ড আমরা দেখতে পাই। এক্সাম্পল হিসাবে হেটারোলাইটিক বন্ড ফিশনের ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলগুলো, ধরো HCl, একটা কোভ্যালেন্ট বন্ড যখন থাকবে গ্যাসিয়াস সিস্টেমে, তখন এখান থেকে আমরা কি দেখতে পাবো, H প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এটা কি হলো অ্যাকচুয়ালি, এটা হলো যে তোমার বন্ড ফিশন, কিন্তু হেটারোলাইটিক, এটা প্লাস হয়ে গেছে মাইনাস হয়ে গেল, আছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন, বন্ডেড ইলেকট্রন। তারপরে কি হোমোলাইটিক বন্ড ফিশন, যদি এরকম হয় যে আর আর ড্যাশ, এই যে এটা যদি এইরকম হয় যে এর একটা ইলেকট্রন আর ড্যাশ এরও একটা ইলেকট্রন, দুজনই জাস্ট এই যে বন্ডের যে ইলেকট্রনটা, এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন, এই বন্ডের ইলেকট্রন দুজনে ইকুয়ালি শেয়ার করে নিয়ে নিল, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, শেয়ার করলো তো ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, যে ও একটা ইলেকট্রন দিয়েছিল, একটা ইলেকট্রন দিয়েছিল, অর্থাৎ দুটো বন্ড, একটা বন্ড করেছিল দুটো ইলেকট্রন দিয়ে, সেই দুজনে ইলেকট্রন দুটো সেপারেট হয়ে গেল, অর্থাৎ এইগুলোকে আমরা বলি রেডিক্যাল। তাহলে এটা হলো আমাদের হোমোলাইটিক বা হোমোলিসিস বন্ড ক্লিভেজ। কোনো প্রবলেম নেই যে না হয়তো Cl, এটা Cl, তাহলে ওরা কি সামহাও এখানে যদি আমরা একটা H নিউ বা কোনো একটা এনার্জি দেই, ও দেখা গেল Cl ডট প্লাস Cl ডট, দুজনে ইকুয়ালি ওরা বন্ডটাকে সেপারেট করে নিল। অর্থাৎ এটাকে গেল আমরা কি বললাম, হোমোলিসিস বা হোমোলাইটিক বন্ড ফিশন। এরপরে আমরা যেটা বলছি, ধরা আরেকটা পয়েন্ট, যে টাইপস অফ রিয়েজেন্ট। এই যে রিয়েজেন্টগুলো আমরা যে পড়লাম, সেই রিয়েজেন্টগুলোর মধ্যে আমরা দেখব টাইপস অফ রিয়েজেন্ট, যে কত ধরনের রিয়েজেন্ট হয়। আমরা এটা একটা পয়েন্ট দিতেই পারি, 11 পয়েন্ট,
কারণ এর আগে 10 পয়েন্ট বলেছি কি যে টাইপস অফ রিয়েজেন্ট। তাহলে টাইপস অফ রিয়েজেন্ট কি? টাইপস অফ রিয়েজেন্ট সেখানে আমরা দেখব যে রিয়েজেন্টের কত রকম হয়। আমরা তো বলেছি যে মোর রিঅ্যাক্টিভ যারা তারা হলো রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যারা মোর রিঅ্যাক্টিভ তারা হলো রিয়েজেন্ট, লেস রিঅ্যাক্টিভ যারা তারা সাবস্ট্রেট। তাহলে এই রকম যারা মোর রিঅ্যাক্টিভ অর্থাৎ যাদেরকে দিয়ে আমরা অ্যাটাক করাই বা যাদেরকে অ্যাটাক করা হয় কুইকলি, তারা হলো আমাদের রিয়েজেন্ট। এবারে এই ধরনের রিয়েজেন্ট আমরা দেখব যে একটাকে বলবো আমরা ইলেকট্রোফাইলস। তাহলে এটার মধ্যেই একটা নাম্বার ইলেকট্রোফাইল। তাহলে হোয়াট ইজ ইলেকট্রোফাইল? Electrophiles is the electron searching agent. Electrophiles or electrophile is the electron searching এটাকে আমরা কি বল, সার্চিং কি বলো, সার্চিং এজেন্ট কি বললাম, ইলেকট্রন সার্চিং এজেন্ট, সেটাকে হলে বলবো আমরা ইলেকট্রোফাইল। এবারে এখানে এই ইলেকট্রোফাইলের মধ্যেও আবার আমরা দুটো ভাগে ভাগ করব। ওয়ান ইজ আমরা বলবো এটার মধ্যে একটা বলবো পজিটিভ ইলেকট্রোফাইল, তাহলে পজিটিভ ইলেকট্রোফাইল মানে তারা ইলেকট্রন চার্জ করছে কিন্তু তারা চার্জটা কি তাদের মাথায় পজিটিভ, যেমন H+, H3O+, NO+, NO2+। তো এরকম করে আমরা যত পাবো, যে যারা ধরো নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে সল্ট ফর্মে যদি থাকে এটা, আর প্লাস এরকম সবই এরা কি এক একটা পজিটিভ, অর্থাৎ সবাই পজিটিভ আছে এবং একে কোনো একটা নেগেটিভ এসেও ইমিডিয়েটলি অ্যাটাক করতে পারে। এরা কি সার্চ করছে? ইলেকট্রন সার্চ করছে। আবার এরকম নিউট্রাল এই নিউট্রাল ইয়েটাও আছে, নিউট্রাল ইলেকট্রোফাইল। তাহলে নিউট্রাল ইলেকট্রোফাইল কীরকম? যে তারা নিউট্রাল, ধরো এরকম একটা 8 ডট, ও আর একটা ইলেকট্রন সহজে নিতেই পারে, অন্য কাছ থেকে একটা ইলেকট্রন ও চার্জ করছে আরও, যে ও যদি পেয়ার করতে পারে। ধরো কার্বিন নাম শুনে থাকবে, যে দুটো ইলেকট্রন আছে আর দুটো বন্ড করা আছে, দুটো আরের সঙ্গে দুটো বন্ড আছে, অর্থাৎ অক্টেট হয়নি, অর্থাৎ একটা অরবিটাল, কার্বনের 4টে অরবিটাল, একটা অরবিটাল ফাঁকা, আল্লামা এই অরবিটালটা ইলেকট্রন আছে দুটো, আর দুটো অরবিটাল দিয়ে দুটো বন্ড করেছে, তাহলে এটা কার্বিন Cr2। তাহলে এটাও একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। তারপরে N ধরো লোন পেয়ার আছে কিন্তু আর একটা বন্ড আছে, তাহলে আরও অরবিটাল ফাঁকা আছে, তাহলে এইগুলোকে বলা হয় নাইট্রিন। ধরো BF3, এখানে 3টে বন্ড করেছে, একটা অরবিটাল এমটি আছে। LCl3, তাহলে এইগুলোর মধ্যেও তাই, 3টে বন্ড করেছে, একটা অরবিটাল ফাঁকা আছে। জিঙ্ক ক্লোরাইড, পি অরবিটাল ফাঁকা আছে। ফেরিক ক্লোরাইড, এই ধরনের, তাহলে সবাই কি নিউট্রাল ইলেকট্রোফাইল, মানে এরা এখনও ইলেকট্রন নিতেই পারে, কোনো প্রবলেম নেই, অর্থাৎ ইলেকট্রন সার্চ করছে এরা। তো আমরা যদি দেখি নিউক্লিওফাইল, এবার এটারই বি অপশন দেখি।
যে নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইলস কাদের বলবো? তাহলে নিউক্লিওফাইল ইজ দ্য সাবস্ট্রেট বলতে পারি বা কোন রিয়েজেন্ট বলতে পারি, হ্যাঁ, যে ইজ দ্য রিয়েজেন্ট হুইচ সার্চ নিউক্লিয়াস, আর আমরা বলতে পারি নিউক্লিওফাইল ইজ দ্য নিউক্লিয়াস সার্চিং এজেন্ট, অর্থাৎ নিউক্লিয়াস সার্চিং এজেন্ট এটা। তাহলে নিউক্লিয়াসকে সার্চ করছে, এটার মধ্যেও আমরা কি দেখতে পাবো যে নেগেটিভ নিউক্লিওফাইল, তাহলে কি এটাই নেগেটিভ তো প্রচুর এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন H- হাইড্রাইড হতে পারে, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, যা এই যারা আর কি নিউক্লিয়াস সার্চ করছে, অর্থাৎ এই নেগেটিভগুলো দিয়ে কাউকে অ্যাটাক করতে পারবে, হ্যাঁ, অ্যালকাইড। তাহলে এই যে এই জিনিসগুলো, অর্থাৎ OH- হতে পারে, SH- হতে পারে, SH- হতেই পারে, এগুলো সবই কিন্তু আমাদের নেগেটিভ নিউক্লিওফাইল। ধরো NH2 এটা একটা মাইনাস হলো, তারপর ধরো নাইট্রো গ্রুপ এরকম হতেই পারে, N2 এখানে একটা মাইনাস রয়ে গেল, ধরো CN সায়ানাইড, আইসোসায়ানাইড, এটা যদি সায়ানাইড হয়, সায়ানাইড, আইসোসায়ানাইড, এগুলো সবই কি নেগেটিভ নিউক্লিওফাইল, অর্থাৎ নিউক্লিয়াস সার্চ করছে কিন্তু চার্জ এদের মাথায় নেগেটিভ আছে। নিউট্রালও হতে পারে, এবার কি শুনবি, এখানে নেগেটিভ বলতেই পারি, সরি নিউট্রাল, নিউক্লিওফাইল। তা নিউট্রাল কী কী হবে? ওয়াটার হতেই পারে, যেগুলো নিউট্রাল, অর্থাৎ ওয়াটার লোন পেয়ারটা দিয়ে কাউকে অ্যাটাক করতে পারে, কোনো পজিটিভ চার্জকে, অর্থাৎ নিউক্লিয়াসকে। অ্যামোনিয়া এটা দিয়ে কাউকে অ্যাটাক করতে পারবে, আর NH2 অ্যামিন, যে কোনো অ্যামিন, এরকম হতে পারে, লোন পেয়ার আছে। তারপরে খুব গুড রিয়েজেন্ট যেগুলো, মানে রিডিউসিং এজেন্ট আমরা বলি, সোডিয়াম, আর সোডিয়াম বোরোহাইড্রাইড, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এগুলো খুব, এটা যেমন হাইলি অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট। তাহলে এই যে অর্থাৎ নিউট্রাল নিউক্লিওফাইল, অর্থাৎ এইভাবে আমরা নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাকে কোথায় কোন রিয়েজেন্ট ইউজ করব সেগুলোর জন্য আমাদের এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এর পরের লেকচারে আমি অবশ্যই ইন্ডাকটিভ ইফেক্ট, অর্থাৎ টাইপস অফ ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট, দ্যাটস মিন টাইপস অফ ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট মিনস সেখানে আমরা পড়বো ইন্ডাকটিভ ইফেক্ট, মেসোমেরিক ইফেক্ট, রেজোনেন্স ইফেক্ট, তো এই যে ডিফারেন্ট টাইপস, রেজোনেন্স ইফেক্ট, মেসোমেরিক ইফেক্ট, এই যে ইফেক্টগুলো পড়বো আমরা, সেইটার একটা চার্ট করে আমরা পড়ে নেব। এবং তার জন্য কিন্তু আমাদের এইগুলো খুব ইম্পর্টেন্ট, কে নিউক্লিওফাইল, কে ইলেকট্রোফাইল, অর্থাৎ এখানে ইলেকট্রন সার্চিং, নিউক্লিয়াস সার্চিং যে এজেন্টগুলো, তারা কিভাবে কাজ করবে, এই ডিফারেন্ট টাইপস অফ, অর্থাৎ টাইপস অফ বন্ড ডিসপ্লেসমেন্ট বা ইলেকট্রন ডিসপ্লেসমেন্টের মধ্যে, সেটা কিন্তু পরের লেকচারটাকে আমি দেবো। তো তোমরা যদি এটা ঠিকঠাক মতো বোঝো এবং দেখে থাকো, তাহলে এটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরের ভিডিওটা পেতে সহজেই তোমার সহজ হবে এবং ইমিডিয়েটলি পৌঁছে যাবে আর কি। থ্যাংক ইউ।